এই যে সই জাল নিয়ে সই জাল মামলায় আজ হাইকোর্টের তরফ থেকে একটা নির্দেশ এসেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে আরো চাপে। কেন এই কথা বলছি? কারণ এর আগে তিনবার কি দেখা গেল, তিনবার সিআইডি তলব করলো আর তিনবারই হাজিরা দিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন অজুহাত দেখালেন। একবার বললেন অসুস্থ, যেতে পারবেন না। দ্বিতীয়বার বললেন দিল্লিতে আছেন, যেতে পারবেন না। তৃতীয়বার যেদিন ক্যামাক স্ট্রিটের অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে তল্লাশি চালালো সিআইডি, সেদিনকেও অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দিলেন না, বললেন তিনি কলকাতার বাইরে আছেন। কিন্তু আজ নির্দেশ এসেছে হাইকোর্টের তরফ থেকে। বিচারপতি কৌশিক চন্দ কি নির্দেশ দিয়েছেন অর্ণবের কাছ থেকে আরো ডিটেইল জানার চেষ্টা করি। অর্ণব, একের পর এক সিআইডি তলব আর একের পর এক হাজিরা এড়িয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তিনি কেন আরো চাপে, কি বললেন আজ বিচারপতি কৌশিক চন্দ? বিচারপতি কৌশিক চন্দ তার পর্যবেক্ষণ এবং নির্দেশে স্পষ্ট করেছেন যে তদন্তকারী সংস্থা রাজ্যের সিআইডি তারা যখন দুবার নোটিশ দিয়েছে এবং সেই নোটিশে সাড়া দেয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়, ইমিডিয়েট অভিষেক বন্দ্যোপাধ্যায় হওয়া উচিত এবং সেটা আজ সন্ধ্যে 6টার মধ্যেই। এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জানান যে আজ বিকেল 4টে সাড়ে 4টে নাগাদ দিল্লি থেকে তার কলকাতা বিমানবন্দরে আসার কথা এবং তারপরে বিচারপতি কৌশিক চন্দ্র স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে বিমানবন্দর থেকে সরাসরি সন্ধ্যে 6টার মধ্যে সিআইডি ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজির হতে হবে এবং বিধানসভার বিধায়কদের সইজাল কাণ্ডে যে সিআইডি তদন্ত শুরু করেছে সেই তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি অফিসারদের প্রশ্নের মুখোমুখি হতে হবে, জিজ্ঞাসাবাদের টেবিলের সামনে বসতে হবে। এবং শুধু তাই নয়, এর পরেও যখন সিআইডি মনে করবে তদন্তের স্বার্থে তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠাতে পারবে। তবে এক্ষেত্রে 24 ঘন্টার নোটিশ দিয়ে তাকে ডাকা যাবে। আরো একবার নজর রাখবো চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ আরো চাপে বলা যায়। কেন এই কথা বলছি? তার কারণ আজ সন্ধে 6টার মধ্যেই হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ। এর আগে হাজিরা এড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অসুস্থতার কথা বলেছেন, দিল্লি আছেন বলেছেন, কলকাতার বাইরে আছেন বলেছেন। তার ক্যামাক স্ট্রিটের অফিসে সিআইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন, সেখানে তল্লাশি চালিয়েছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হাজিরা দেননি। কি কারণে এই হাজিরা দেওয়ার কথা? বিধানসভায় যে সই জাল মামলা, অর্থাৎ বিরোধী দলনেতা বাছার জন্য শোভনদেব চট্টোপাধ্যায়কে যখন বিরোধী দলনেতা করা হয়, সেখানে যে মিটিং হয়, সেখানে যে পেজে যে সিগনেচার হয়, সেই সিগনেচারের মধ্যে নাকি অনেক বিধায়ক সেদিন উপস্থিতি ছিলেন না। এই ঘটনায় রীতিমতো তদন্ত চলছে। এই ঘটনায় সিআইডি আধিকারিকরা বিভিন্ন বিধায়কের বাড়িতে গিয়েছেন, হ্যান্ডরাইটিং এক্সপার্টরা এসেছেন, তদন্ত চলছে। কিন্তু দলনেতা হিসেবে সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই চিঠি জমা দিয়েছিলেন, এই পেজটা জমা দিয়েছিলেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য জানতে চায় সিআইডি আধিকারিকরা। কোথায় মিটিং হয়েছিল, কারা কারা ছিলেন সেই মিটিং এ? আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস, সেখানেও পৌঁছে গিয়েছিলেন সিআইডি আধিকারিকরা। আর আজ কোথাও গিয়ে আরো চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন, একটু জানার চেষ্টা করি আরেকবার অর্ণবের কাছ থেকে। অর্ণব, আজ সন্ধে 6টার মধ্যে যদি ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা না দেন, তাহলে কি কি কনসিকুয়েন্সেস ফেস করতে হতে পারে তাকে? তার কারণ এবার তো চাপে হাইকোর্টের নির্দেশ। দেখো, আজকে যদি হাজির না দেয় সেক্ষেত্রে আদালত অবমাননার মুখে পড়বেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এক্ষেত্রে তার ফ্লাইট যদি ঠিকঠাক সময় ল্যান্ড করে কলকাতা বিমানবন্দরে এবং 4:30 নাগাদ তিনি যদি পৌঁছান কলকাতা বিমানবন্দরে, সেক্ষেত্রে বিচারপতি জানিয়েছেন 1 ঘন্টা বা তার একটু বেশি সময় দেওয়া হচ্ছে বিমানবন্দর থেকে তাকে সরাসরি সিআইডি ভবানী ভবনে প্রশ্নের মুখোমুখি হতে হবে, জিজ্ঞাসাবাদের টেবিলে বসতে হবে। সিআইডি তদন্তকারীরা তাকে প্রশ্ন করবেন এবং বিধানসভা বিধায়কদের সই জাল নিয়ে যে আসল রেজুলেশন কপি যা সিআইডি এখনো হুমিয়ে হয়ে খুঁজে বেড়াচ্ছে, যার জন্য ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশের যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস হরিষ্ঠাকে স্থিতে, সেখানে পর্যন্ত 25 দিন তল্লাশি হয়েছে এবং সেই তল্লাশির পরেও আসল অরিজিনাল যে এই রেজুলেশনের কপি, অর্থাৎ যেখানে বিধায়কদের সই ছিল এবং এই যে সমস্ত বিধায়ক উপস্থিত ছিলেন তাদের সেই জাল করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের 2 বিধায়ক অভিযোগ করেছিলেন। তাই সেই আসল রেজুলেশন যে বই বা তার কপি, সেটা খোঁজার জন্যই এই মুহূর্তে সিআইডি সচেষ্ট রয়েছে এবং এক্ষেত্রে তাদের যুক্তি ছিল আদালতে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কোন রকম সাক্ষী নয়। এই মামলায় তিনি সরাসরি অভিযুক্ত, শুধু তাই নয়
সিআইডি গ্রেপ্তার করতে চায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এই করা সহায়তা করেন রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল। এবং এক্ষেত্রে কেন তাকে হেফাজতে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, অর্থাৎ সিআইডির কাস্টডিতে থেকে তাকে জিজ্ঞাসাবাদের কেন প্রয়োজনীয়তা রয়েছে, সেটা আদালতকে বোঝানোর চেষ্টা করেন। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার নোটিশের জবাবে বললেন যে তার কাছে নেই এই রেজলিউশন কপি, অথচ তিনি যে অ্যানেক্সটা জমা দিয়েছেন সেখানে দেখা যাচ্ছে যে বিধায়কদের সই সম্বলিত যে রেজলিউশন কপি, সেখানে একটা অ্যানেক্সা, সেখানে কোন কোন বিধায়ক সই করেছেন তার একটা ফটোকপি দেওয়া হয়েছে। যদি ফটোকপি অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদকের তৃণমূল কংগ্রেসের প্যাডে ফটোকপি আকারে জমা দেন, তাহলে তার আসল কপিটা তার কাছে। আরেকটা বিষয় ঠিক এখান থেকে তোমার কাছ থেকে একটু জানতে চাই, 14 দিনের রক্ষা কবচ পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু তারপর তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা যাবে না। এক্ষেত্রে কি কি শর্ত রয়েছে? যেমন তুমি বলছিলে যে সিআইডি গ্রেপ্তার করতে চায় অভিষেককে। দেখো, সিআইডি স্পষ্ট আদালতে জানিয়েছে তাকে গ্রেপ্তার করা ছাড়া তাদের হাতে কোনো বিকল্প নেই। কি কেন বিকল্প নেই? কারণ ইতিমধ্যেই ওই অধিকারী ডিস্ট্রিক্টের অফিসে তল্লাশি করে সিআইডি উদ্ধার করতে পারেনি আসল রেজলিউশন বুক। এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি তার ফটোকপি দিয়েছিলেন তিনি এখন ডিনাই করছেন। কাজে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মুখ বন্ধ রেখেছেন, যে কোনো কারণেই হোক, কোনো একটি রহস্যের কারণে হোক, তিনি আড়াল করতে চাইছেন, সেটাকে অ্যারেস্ট করতে চায়। এবার নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ওর ঔদ্ধত্য, এসি রুমের রাজনীতির জন্যই দল হেরেছে, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কেন এই কথা বললেন জানার চেষ্টা করব অর্ণবের কাছ থেকে। অর্ণব, হঠাৎ এরকম বিস্ফোরক কেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? তিনি স্পষ্ট বলছেন যে তিনি আর নেই, অনেক হয়েছে এ বিষয়ে। দেখো, 4 মে আমাদের বিধানসভার ফল প্রকাশের পর থেকে যে ব্যক্তিটিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সবসময় কাঁধে কাঁধ মিলিয়ে লক্ষ্য দেখা গেছে পার্টির অসময়েতে, সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে সম্পূর্ণভাবে তিনি তার উল্টো অবস্থান রাখছেন, তিনি বেসুরো হয়েছেন। এবং এই বেসুরো হওয়ার পেছনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে যাকে অভিযুক্ত বা তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি এসি ঘরে বসে অভিষেক বন্দ্যোপাধ্যায় যার উদ্ধত্ত, যার অ্যাটিটিউড, যার দলের কর্মীদের প্রতি মনোভাব, এই একাধিক কারণে আর একাধিক এমপি দল ছেড়ে বেরিয়ে যাচ্ছে। দিকে দিকে তৃণমূল কংগ্রেস কর্মীদের চোর চোর স্লোগান শুনতে হয়েছে। কদিন আগে অর্থাৎ গতকাল বা পরশু তিনি যখন বিমানবন্দরে দিল্লি থেকে ফিরছিলেন বলে বিমানবন্দরে এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি 35 বছর রাজনীতি রয়েছেন বা এই সঙ্গে রয়েছেন, জড়িয়ে রয়েছেন, তাকে পর্যন্ত চোর স্লোগান শুনতে হচ্ছে শুধুমাত্র একটি ব্যক্তির জন্য, সেই ব্যক্তির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তিনি বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচের জন্য গরমের ছুটির মধ্যে হাইকোর্টে এসে তিনি এবং তার ছেলে কীর্তন বন্দ্যোপাধ্যায় এই ভ্যাকেশন বেঞ্চের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচ জোগাড়ের জন্য মামলা দায়ের করলেন, মামলার শুনানি করার জন্য দিনভর বসে রইলেন, দরবার করলেন। অথচ গতকাল সন্ধ্যেতে যিনি যে মামলা নিয়ে পড়াশোনা করলেন, রাত 12:30টার সময় তাকে বলা হচ্ছে এই মামলা তিনি লড়বেন না, এবং আজ সকালে দেখা যাচ্ছে অন্য একজন আইনজীবী এই মামলায় সওয়াল করছেন। এক্ষেত্রেই এবং তাকে এই মামলা থেকে সরে যাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি এবং তার ছেলে কীর্তন বন্দ্যোপাধ্যায় কেউই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের মনোভাব, এই ঔদ্ধত্য মেনে নিতে পারেননি। এবং এই ঘটনার পরই তিনি আজ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন ঠিক করতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই রাজ্যের মাটিতে তৃণমূল কংগ্রেস চালাতে চান কিনা। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মাটিতে তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন, তাহলে সেই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় থাকবে না। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে একটা আলটিমেটাম দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, যাতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে থাকতে হবে, নচেত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো সব যারা সেই শুরুর দিনের তৃণমূল কংগ্রেসের কর্মী তারা আর কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে না। কাজেই 20 জন সাংসদ, ওদিকে রাজ্যসভায় প্রায় 8 জন সাংসদ যারা বেসুরো হয়েছিলেন, 2 জন ইতিমধ্যে পদত্যাগ করেছেন, ইস্তফাপত্র জমা দিয়েছেন। এই জায়গাতে এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটি মামলার সূত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈজাল কাণ্ডে রক্ষা করা যে মামলার সূত্রে তিনিও বেসুরো হলেন, তিনিও এবার সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আলটিমেটাম দিলেন, ডেডলাইন দিলেন, হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছাড়তে হবে, আর যদি না ছাড়েন তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো পুরোনো দিনের কর্মীদের সঙ্গ ত্যাগ করতে হবে।
বেশ অর্ণব, একেবারে ইতিমধ্যেই রাজ্যসভার 3 সাংসদ পদত্যাগ করেছে। আমরা দেখেছি একের পর এক বেসুরো, এবং কোথাও গিয়ে সবাই যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দোষ দিচ্ছিলেন, এখনো পর্যন্ত এর আগে অব্দি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি কথা বলতে, কিন্তু এবার বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায় একেবারে আলটিমেটাম দিচ্ছেন যে বাঁচতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, কোনো একজনকে। তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা অন্যান্যদের সঙ্গে থাকতে চান নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই বাঁচতে চান? অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে একের পর এক জড়িয়ে যাচ্ছেন। কেন এই কথা বলছি, তার কারণ এবার অভিষেকের বিরুদ্ধে পুরসভাও কড়া পদক্ষেপ কি করবে এ প্রশ্ন উঠছে। তার কারণ ইতিমধ্যে যে 17 সম্পত্তিতে বেআইনি নির্মাণের অভিযোগ রয়েছে, যে সম্পত্তিগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেই বেআইনি নির্মাণগুলোর তো নোটিশ আগেই দেওয়া হয়েছিল। পুরসভার নোটিশ দেওয়ার পরও 24 দিন পেরিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন রকম প্রয়োজনীয় নথি দেননি। এরপর কি পদক্ষেপ করতে পারে পুরসভা? বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, 24 দিন পেরিয়ে গেছে, এই 17 বেআইনি সম্পত্তি, বেআইনি নির্মাণ, সেখানে কোনোভাবেই যে অভিযোগ ছিল তার নোটিশের পরও কোনো ব্যবস্থা নেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়, কোনো নথিও জমা দেয়নি। কোথাও গিয়ে এখানেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপে কি করা পদক্ষেপ করতে পারে পুরসভা? দেখো, কলকাতা পুরসভা যদি পুরসভার আইন মেনে কাজ করে, তাহলেও বেআইনি সম্পত্তি অর্থাৎ বেআইনি নির্মাণের ক্ষেত্রে বেআইনি অংশ যে নির্মাণ করা হয়েছে সেই অংশ ভেঙে ফেলতে পারে, সেই ক্ষমতা কলকাতা পুরসভার রয়েছে। এবং এই কড়া পদক্ষেপের জন্য যে সমস্ত নথি প্রয়োজন, যে সমস্ত তৎপরতার প্রয়োজন, সেটাই এখন কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ, কলকাতা পুরসভার যে বড় অফিস সেই বিল্ডিং বিভাগ, সেখানে সেই তৎপরতা শুরু হয়েছে, নির্দেশ এসেছে। কারণটা স্পষ্ট। 18ই মে কলকাতা পুরসভা মিউনিসিপ্যাল অ্যাক্ট অনুযায়ী যে 401 ধারায় নোটিশ দিয়েছিল, তাতে 7 দিন সময় দেওয়া হয়েছিল প্রয়োজনীয় কাগজপত্র অর্থাৎ মূল নকশা থেকে শুরু করে বিভিন্ন রেগুলারেশন করা হয়েছিল কিনা এই সমস্ত নথিপত্র দিয়ে কলকাতা পুরসভাতে 7 দিনের মধ্যে জমা করতে বলা হয়েছিল। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে আরও 10 দিন সময় চাওয়া হয়। এই 10 দিনের মধ্যেই তারা আবার আদালতের শরণাপন্ন হন। আদালতও নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভাকে কি করতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি করতে হবে। কিন্তু 24 দিন পার হয়েছে। কলকাতা পুরসভা কর্তৃপক্ষের সূত্রের যা খবর, তাতে কলকাতা পুরসভা কর্তৃপক্ষ আর সময় দিতে রাজি নয়। এবার জাল গুটিয়ে আনছে কলকাতা পুরসভা কর্তৃপক্ষ, এবং সেটা পুরসভার আইন মেনে অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল অ্যাক্ট 1980 সেই অনুযায়ী এবার পদক্ষেপ নিতে পারে। বেআইনি নির্মাণের ক্ষেত্রে কি পদক্ষেপ নিতে পারে না, এই সমস্ত যে 17টি সম্পত্তি, কোনোটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার কোম্পানি বা তার বাবা মা আত্মীয় স্বজনের নামে রয়েছে, এই সম্পত্তিগুলি নির্মাণ অর্থাৎ পুরসভার যে রুলস সেটা মেনে হয়েছিল কিনা, যদি থাকে তাহলে সেই পুরসভার ব্লু বুক সেগুলো থাকবে, অর্থাৎ সেই নির্মাণ নকশা থাকবে, এবং তারপর কমপ্লিশন সার্টিফিকেট সিসি সেটা থাকবে, কোনো ডিভিয়েশন থাকলে তার ডিস্কেচ থাকবে। এবং এই সমস্ত কাগজপত্র যদি না থাকে তাহলে সেগুলো জমা দেওয়া যাবে না। আর এক্ষেত্রে সেটাই হচ্ছে, এতদিন পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার আইনজীবী বা তার কোনো অ্যাসোসিয়েট এখনও পর্যন্ত কলকাতা পুরসভায় কোনো কাগজপত্র জমা দেননি। তাহলে পুরসভা ধরেই নিচ্ছে তাদের কাছে এই সমস্ত কাগজপত্র নেই। অর্থাৎ এবার কলকাতা পুরসভা মিউনিসিপ্যাল অ্যাক্ট 1980 অনুযায়ী বেআইনি নির্মাণের ক্ষেত্রে যে ভূমিকা নেয় সেই ভূমিকা, অর্থাৎ শেষ পর্যন্ত কলকাতা পুরসভা, রাজ্য সরকার এবং পুরো নগরায়ণ দপ্তরের যে সবুজ সংকেত, সেই সবুজ সংকেতের অপেক্ষায় পুরসভা অবশ্যই নজর থাকবে। বিশ্বজিৎ, শুধু কি এ রাজ্যেই চাপে পড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? না, ভিন রাজ্য থেকেও চাপ আসছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামন ত্রিপুরা আদালত থেকে, হ্যাঁ, ত্রিপুরার খোয়াই আদালতে হাজিরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আবিরের কাছ থেকে আরো বিস্তারিত জানার চেষ্টা করব যে কি কারণে খোয়াই আদালতে হাজিরার নির্দেশ। আবির, দেখো, ত্রিপুরা আদালত থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠানো হয়েছে। 2021 সালে ভোট পরবর্তী সময় ত্রিপুরার খোয়াই থানায় একটা অভিযোগ দায়ের করা হয়েছিল, এবং ওই মামলাতে অভিষেককে ডাকা হয়েছে। সে ছাড়াও আরো দুজনকেও ডাকা হয়েছে বলে জানতে পারছি। আগামী 22শে জুন তাকে খোয়াই আদালতে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তুমি জানো যে 2021 বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ত্রিপুরাতে তারা সংগঠন করবে, এবং সেই সংগঠনের কাজের জন্য তারা একাধিকবার ত্রিপুরাতে যায়।
সেই সময় বেশ কিছু ঘটনা ঘটে। সেই ঘটনার প্রেক্ষিতে সেই সময় তৎকালীন সময় ত্রিপুরা প্রশাসনের তরফ থেকে অভিযোগ দায়ের করায় তাদের বক্তব্য যে গোটা ঘটনার প্রেক্ষিতে একাধিকবার নোটিশ পাঠানো হলেও তারা যোগাযোগ করেননি, তারা উপস্থিত হননি, এমনকি আইনজীবীদের মাধ্যমে কোনো বার্তা পাঠানো হয়নি। এবার সে কারণেই একেবারে সরাসরি নোটিশ পাঠানো হয়েছে এবং 22 তারিখে তিনি সহ আরো 3জনকে সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে সশরীরে। বেশ আবির, এবার একটা ছবি দেখাই, দেখুন ওষুধ দেখতে পাচ্ছেন তো, এই ওষুধগুলো মাটি খুঁড়ে বের হচ্ছে। হ্যাঁ, কিন্তু কিসের ওষুধ বের হচ্ছে মাটি খুঁড়ে? সেবাশ্রয়। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় মেডিকেল ক্যাম্প করেছিলেন সেবাশ্রয়, যে সেবাশ্রয় নিয়ে খুব হইচই হয়েছিল এক সময়, কিন্তু সেই সেবাশ্রয়েও তো দুর্নীতির অভিযোগ রয়েছে। হ্যাঁ, ছবিও তো সে কথাই বলছে, সেবাশ্রয়ের ওষুধ পাওয়া যাচ্ছে মাটি খুঁড়ে, কোটি কোটি টাকার ওষুধ। আনিস উদ্দিন রয়েছে আমার সঙ্গে, আনিস উদ্দিনের কাছ থেকে জানবো। আনিস উদ্দিন, এই যে সেবাশ্রয় চালাতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অনেক সুনাম কুড়িয়েছিলেন, কিন্তু তার আড়ালে যে ফাঁদটা তিনি ফেঁদেছিলেন, কোটি কোটি টাকা রোজগার করছিলেন, পকেটে ভরছিলেন বলা ভালো, তা বলার অপেক্ষা রাখে না। অভিযোগ তো এমনটাই, ছবিও তো সে কথাই বলছে। একেবারে এই অভিযোগটাই কিন্তু করছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব, যেটা গতকালই একেবারেই যে ডায়মন্ড হারবার বিধানসভার হিংসাবেড়িয়া গ্রাম, যে গ্রামের বাসিন্দা মগরাহাট পশ্চিমের বিধায়ক তথা ডায়মন্ড হারবার মহেশতলা এবং মগরাহাট পশ্চিমের অবজারভার শামীম আহমেদ, যেটা স্থানীয় সূত্রে আমরা জানতে পারি, বিজেপি কর্মী সমর্থকরা তারা গোপন সূত্রে খবর পায় যে হিংসাবেড়িয়া গ্রামে বেশ কিছু ওষুধ মাটির তলায় চাপা দেওয়া হয়েছে, এবং সেই খবর পাওয়ার পরই বিজেপি কর্মী সমর্থক এবং স্থানীয় পারুলিয়া কোস্টাল থানার পুলিশ এবং ব্লক প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে যায়, এবং সেখান থেকে দেখা যায় যে মাটি খুঁড়তেই ওষুধ বেরিয়ে আসে। পরবর্তী সময়ে একেবারেই আর্থ মুভার দিয়ে সেই জায়গায় খনন করে দেখা যায় যে রাশি রাশি ওষুধ তার মাটি চাপা দেওয়া হয়েছে। এবং এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে ওষুধগুলি একেবারেই মাটি চাপা দেওয়া হয়েছে, সেই ওষুধগুলি কিন্তু কোনোটাই মেয়াদ উত্তীর্ণ নয়। ফলে এই ওষুধ কেন এই মাটি চাপা দেওয়া হলো, যা সাধারণ মানুষের জন্য ব্যবহারের জন্য যে ওষুধ, যেখানে সাধারণ মানুষ ওষুধ পায় না, সেখানে এত ওষুধ কেন রাশি রাশি ওষুধ মাটিতে চাপা দেওয়া হলো? নিশ্চয়ই এর পেছনে কোনো বড় সড় দুর্নীতি রয়েছে, এমনটাই দাবি করা হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে। অন্যদিকে এই ঘটনায় আমরা শামীম আহমেদের সঙ্গে কথা বলেছিলাম ফোনে, তিনি জানিয়েছেন যে ওষুধগুলি মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার ফলেই মাটিতে চাপা দেওয়া হয়েছে। তবে এই বিষয় নিয়ে কিন্তু রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে ড্রাগ কন্ট্রোল বোর্ড এবং স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে প্রতিনিধিরা আসবেন, তারা এই ওষুধগুলো পরীক্ষা করে দেখবেন যে এই ওষুধগুলো আদৌ কি মেয়াদ উত্তীর্ণ নাকি এই ওষুধের এক্সপায়ারি ডেট এখনো রয়েছে, সেই বিষয়টা খতিয়ে যেমন দেখা হবে, তার পাশাপাশি ওষুধগুলো কেন মাটি চাপা দেওয়া হলো সেই বিষয়ে কিন্তু তদন্ত করা হবে। অন্যদিকে যেটা বিজেপির পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে যে সেবাশ্রয় ক্যাম্পের আড়ালে বড় সড় দুর্নীতি ছিল, সেই দুর্নীতি চাপা একেবারে অভিযোগ বারবার উঠে এসছে যে সেবাশ্রয় ক্যাম্পের আড়ালে চলছে বড়সড় দুর্নীতি, আর সরকার বদল হতে সে ছবিগুলো সামনে আসছে। ডায়মন্ড হারবার টাউনের বেচাত বাদশা ছিলেন শামীম আহমেদ। 10 লরি একদম ওষুধ এখানে মাটির নিচে পুঁতে রেখেছে। সেই ওষুধগুলো এক্সপায়ার ফেল হয়নি। শামীম আহমেদ যে বেতাত বাদশা ডায়মন্ড হারবার টাউনের অভিষেক ব্যানার্জির, সেই কাণ্ডগুলো করে রেখেছে। সেবাশ্রয়ের নামেতে গরিবদের কাছাকাছি সব ওষুধগুলো পৌঁছে দেওয়ার জন্য, বাট ভ্যালিডিটি এখনও রয়েছে, তা সত্ত্বেও অনেক ওষুধ তো ওখানে মাটি ঢাকা দিয়ে রেখে দিয়েছে। কিছু ওষুধ এখানে ওরা প্রমাণ লোপাট করতে পারেনি, এখানে রয়ে গেছে। কমসে কম 1 থেকে 2 বছর পর্যন্ত যেসব ওষুধের এক্সপায়ারি ডেট আছে সেই রকম ওষুধের দেখা গেছে। আর যদি এক্সপায়ারি ওষুধই হতো তা ওদের ভয়েতে মাটিতে পুঁতে দেবে কেন? কারণ এটা হচ্ছে সরকারি জিনিস তছরূপ করে ওরা ব্ল্যাক মার্কেটিং করার চেষ্টা চালিয়েছিল। সন্দেশখালীর শাহজাহানের ডেরায় আবারও অস্ত্র উদ্ধার হয়েছে। হ্যাঁ, এই প্রথমবার নয়, এর আগেও অস্ত্র উদ্ধার হয়েছে, এবারও অস্ত্র উদ্ধার করেছে এসটিএফ। সন্দেশখালীর নাজার থেকে কিভাবে এসটিএফ অস্ত্র পেল, অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, কিভাবে পাওয়া গেল, কিভাবে উদ্ধার হলো অস্ত্র? দেখো সোনিয়া, এই যে সন্দেশখালীতে কিন্তু বারবার এই কয়েকদিন ধরে কিন্তু আমরা দেখছি যে সন্দেশখালীর বিভিন্ন এলাকা থেকে কিন্তু এসটিএফ এবং রাজ্য পুলিশের যৌথ উদ্যোগে কিন্তু অস্ত্র এবং গুলি উদ্ধার করছে। ঠিক তেমনই আজকে সকালবেলা 11টা নাগাদ এসটিএফ এর একটি দল সন্দেশখালীর নাজার থানার ফুরিয়াট এলাকার শ্মশানঘাট সংলগ্ন এলাকায় আসে এবং সেখানে একটি পুকুরের থেকে
প্রচুর পরিমাণে আগ্নেয় অস্ত্র এবং কয়েক হাজার রাউন্ড কার্তুজ উদ্ধার করে এবং এলাকা থেকে নিয়ে যায়। এবং এই এলাকা কিন্তু একদম শেখ শাহজাহানের কিন্তু গোপন ডেরা থেকেই কিন্তু উদ্ধার করলো। এইসব এলাকা থেকে কিন্তু শেখ শাহজাহানের কিন্তু একচ্ছত্র অধিপতি ছিল এবং এইসব যেসব শেখ আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে গুলি যা উদ্ধার করছে সবটাই কিন্তু শেখ শাহজাহান এবং শেখ শাহজাহানের ঘনিষ্ঠরা। শেখ শাহজাহান এলাকার মানুষের কিন্তু পরিষ্কার যেটা দাবি করছে যে শেখ শাহজাহান রয়েছে জেলে, কিন্তু শেখ শাহজাহান জেলের ভেতরে বসে এখন কিন্তু তার নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছে। এই যে এত বিপুল বেশ, পরিমাণে প্রত্যক্ষদর্শীরা কি বলছে দেখি। কি দেখেছো? বন্দুক আর ওই আপনার কাটিস এইসবগুলো উদ্ধার হলো। আমাকে ডাকলো, হঠাৎ করে আসলাম, এসে আমাকে লাভালো। আমরা দুজন ছিলাম, আমরা এইসব মালগুলো তুলেছি, এইটুকুই জানি, আর কিছু জানি না। ওইসব বন্দুক টন্দুক তুলে দিলাম, স্যাররা খুললো, খুলতে সবকিছু দেখা গেল। কি দেখতে পেলে? ওই বন্দুক, দানা। হঠাৎ কারণে যদি এরকম হয়ে থাকে আমরা আতঙ্কে থাকবো না।